প্রতিদিন রাত ঠিক 12টায় কোথায় যেন ঘন্টা বাজতে শুরু করে। আর ঠিক তখনই প্রভাসের নজরে পড়ে দূরের বাঁশবাগানের অন্ধকার পথে প্রদীপ হাতে নিয়ে এগিয়ে চলেছে এক ছায়ামূর্তি। কোথায় সে যায়, আর কেনই বা রাত হলে বাড়ি থেকে একা একা প্রদীপ জ্বালিয়ে বেরিয়ে পড়ে? আর রহস্য জানতে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রভাস। ছায়ামূর্তির সারা শরীর আলগা পোশাকে ঢাকা, তাই প্রভাস এখনো বুঝতে পারেনি ওই মানুষটি পুরুষ না নারী। বাতাসে প্রদীপের শিখা কাঁপলেও কিছুতেই নেভে না। শিখা নিভে গেলে অন্ধকারে পথ চলতে পারবে না জেনেও কোন সাহসে এই ক্ষীণ আলোকে একমাত্র সম্বল করে সে বাড়ি থেকে বের হতে পারে? কত দূরে তাকে যেতে হয়? অনুসরণ করার মানসিক জোর প্রভাসের নেই, তাই সে কখনো কোনো ঝুঁকি নিতে পারেনি। কিন্তু অনেকবারই মনে হয়েছে ওই বাঁশবাগান যেন হাতছানি দিয়ে কাছে যাবার জন্য ডাকছে। কিন্তু ওই মুহূর্তেই তার মায়াবী হাতছানি থেকে সে নিজেকে মুক্ত করতে পেরেছে। যদি ঘর থেকে কোনোভাবে বের করে নিয়ে যেতে পারত, তবে হয়তো আজ ওরই মতো পথে পথে ঘুরে বেড়াতে হতো বিভাগী হয়ে। রবিবার সকালে কালভার্টের বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল প্রভাস। অন্যের কথা শুনতে মনোযোগী হয়ে উঠতে চাইলেও মাঝে মাঝেই ওর দৃষ্টি চলে যাচ্ছিল বাঁশবাগানের দিকে। সুভাষ লক্ষ্য করেছে। সুভাষ জিজ্ঞেস করলো, ওই, তুই ওদিকে কি দেখছিস রে? কই কিছু না তো, বলে প্রভাস এই প্রসঙ্গ নিয়ে আলোচনার সুযোগ দিতে চাইল না। প্রভাস নিশ্চয়ই কিছু গোপন করতে চাইছে। বুঝতে পেরে সুভাষ বলল, তুই সত্যি করে বলতো, কেন তুই বাঁশবাগানের দিকে বারবার তাকাচ্ছিস? সুভাষের এই প্রশ্ন শুনে প্রভাসের মনে হলো ও নিশ্চয়ই অজানা রহস্য সম্বন্ধে কিছু জানে। ওকে কি ঘটেছে বললেই বোধহয় আসল সত্য জানার সুযোগ পাওয়া যাবে। প্রভাস কৌতূহলী মন নিয়ে বলল, এখানে কোথাও কি পুরনো গির্জা আছে? ঠিক রাত 12টার সময় প্রতিদিন সেখানে ঘন্টা বাজে। সুভাষ উত্তর দেওয়ার আগে সন্তোষ বলল, আমরা এখানে বাড়ি করে এসেছি প্রায় 20 বছর হয়ে গেল। ধারে কাছে কোনো গির্জা আছে বলে আমি কখনো শুনিনি। আমি নিজে দেখিনি। কোনো ঘন্টা বাজার শব্দ শোনার প্রশ্নই ওঠে না। তুই মাত্র 2 বছর হলো এখানে এসেছিস, এর মধ্যে তুই পুরনো গির্জার সন্ধান পেয়ে গেলি। সেখানে আবার ঘন্টাও বাজছে। তারপর কোন দিন শুনবো তুই সে গির্জাতে বহুমূল্য রত্নভাণ্ডারের সন্ধান পেতে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছিস। সুভাষ অবশ্য সন্তোষের বিদ্রূপকে উপেক্ষা করে জিজ্ঞেস করলো, তুই আর কি দেখেছিস বলতো? প্রভাস বিন্দুমাত্র দ্বিধা প্রকাশ না করে বলল, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই দেখতে পাই এক ছায়ামূর্তির জ্বলন্ত প্রদীপ হাতে বাঁশবাগানের অন্ধকার পথে। সন্তোষ কথা শেষ করতে না দিয়েই বলল, সত্যি তোর কল্পনা শক্তি আছে, আমি তার প্রশংসা করতে বাধ্য। আমরা কেউই এমন দৃশ্য কখনো কল্পনার দৃষ্টিতেও দেখার সুযোগ পেলাম না। সুভাষ সন্তোষের সঙ্গে একমত না হয়ে বলল, রাত 12টার সময় তুই তো ঘুমিয়ে স্বপ্ন জগতে চলে যাস। তোর কানে কাঁসর ঘন্টার শব্দও গিয়ে পৌঁছবে না, তুই শুনিস কি করে? আমি না হয় ঘুমিয়ে পড়ি, আর কেউ কি কখনো এমন দৃশ্য দেখেছে? হয়তো দেখেছে, কিন্তু ওর মতো কেউ গুরুত্ব দিতে চায়নি। বাঁশবাগানের ওদিকে সন্ধ্যের পর কেউ কেন যেতে চায় না, তার কারণ এবার আমি বুঝতে পারছি। সন্তোষ এতক্ষণ পর যেন নিজের বিশ্বাসের কিছুটা পরিবর্তন ঘটালো। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যেত বাঁশবাগানের কাছে একটি মাঠে। বল বাগানে ঢুকে গেলে কিছুতেই খুঁজে পেত না। মনে হতো কেউ ভেতরে ঢুকতে আপত্তি করছে। হঠাৎ দুপাশ থেকে 2-3টে বাঁশ এমনভাবে মাটিতে আছড়ে পড়তো যেন পথ রোধ করতে চাইছে। তখন তারা পালিয়ে আসতে বাধ্য হতো। সেই ঘটনা শুনে মা বলেছিলেন, তোরা ওই মাঠে আর খেলতে যাবি না, কখন কি বিপদ ঘটে যায় কে জানে। সেই থেকে সন্তোষ ওদিকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। ওই মাঠে আর খেলতে যেতে সাহস পেত না। কিন্তু কখনো কখনো ছায়ামূর্তি তো না, কখনো কোনো ছায়ামূর্তি ওর নজরে পড়েনি।
তবে কি পরবর্তী সময়ে কেউ এসে আশ্রয় নিয়েছে? তাকেই দেখতে পায় প্রভাস? সুভাষ বলল, আজ রাতে আমি ছাদে উঠে দেখব বাঁশবাগানে সত্যি কোনো ছায়ামূর্তির আবির্ভাব ঘটে কিনা, নাকি প্রভাস যা দেখেছে সবই ওর দেখার ভুল। যদি আমি ওকে দেখতে পাই, তবে আমরা পরের দিন রাতে ওই ছায়ামূর্তিকে অনুসরণ করব। কোথায়ও যায় দেখব। আমরা হয়তো পুরনো গির্জার সন্ধানও পেয়ে যেতে পারি। সন্তোষ এই নিশীথ অভিযানে অংশগ্রহণ করতে রাজি নয়। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ার মানসিক শক্তি ওর নেই। সন্তোষ সুভাষের প্রস্তাব মেনে নিতে না চাইলে সুভাষ বলল, তুই কিছুক্ষণ আগে প্রভাসকে কত বিদ্রুপ করলি, এখন কেন নিজেকে গুটিয়ে নিতে চাইছিস? এমন অভিযানে অংশ নিতে যে ভয় পায়, তার মুখে কোনো কথা মোটেই শোভা পায় না। আমি কেন অন্য লোককে যুদ্ধ দিতে যাবো? হ্যাঁ, আমার কি দায় পড়েছে? বিপদ পড়লে কেউ কি আসবে আমাদের উদ্ধার করতে? আমি এসব ঝুঁকি নিতে পারবো না। ঠিক আছে, তোকে আমাদের সঙ্গে যেতে হবে না, আমরা দুজনেই যাব। কিন্তু যদি কোনো রত্ন ভাণ্ডারের সন্ধান পাই, তুই কিন্তু ভাগ চাইতে পারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি চাইবো না। কোথায় কি তার ঠিক নেই, এখনই তুই ভাগ বাটোয়ারা করতে চাইছিস। আসলে আজগুবি গল্প পড়ে পড়ে তোর মাথাটাও বিগড়ে গেছে। সেদিন রাতেই সুভাষ ঘড়িতে 12টা বাজতেই উঠে এলো ছাদে। গির্জার ঘন্টার শব্দ ভেসে আসছে বাতাসে। বাঁশবাগানের দিকে তাকাতেই ওর নজরে পড়ল জ্বলন্ত প্রদীপ হাতে সেই ছায়ামূর্তিকে। ধীরে ধীরে এগিয়ে চলেছে সে। কিছুক্ষণ ওরা লক্ষ্য করার সুযোগ পেল, তারপর হারিয়ে গেল গাছের আড়ালে। এত রাতে প্রদীপ জ্বালিয়ে ও কি সেই গির্জাতেই যায়? কখন ফিরে আসে? কত দূর গেলে গির্জার সন্ধান পাওয়া যাবে? ওদিকে তো গভীর জঙ্গল, মানুষের বসতি এখনো গড়ে ওঠেনি। ওখানে কে গির্জা তৈরি করেছে? যদি সত্যি ওখানে কোনো গির্জা থাকবে, কেউ এতদিন কেন জানতে পারেনি? সুভাষ একবার ভেবেছিল ওই ছায়ামূর্তিকে অনুসরণ করার জন্য এখনই ছুটে যাবে, কিন্তু একা একা কাউকে কিছু না জানিয়ে যাওয়া খুবই দুঃসাহসী কাজ হয়ে দাঁড়াবে। যদি বেঘরে প্রাণ খোয়াতে হয়, কে বাড়িতে এসে খবর দেবে? প্রভাস নিশ্চয়ই সঙ্গে যেতে আপত্তি করবে না। সুভাষ নিচে নেমে এসে নিজের ঘরে ঢুকতে যেতেই শুনতে পেল মায়ের গলা, তুই এত রাতে ছাদে গিয়েছিলি কেন? কি বলবে সুভাষ? মায়ের জিজ্ঞাসার মুখোমুখি তাকে হতে হবে, এ তো সে ভাবতেই পারেনি। সুভাষ উত্তর খোঁজার চেষ্টা করছে। মা বললেন, আমার কাছ থেকে তুই কিচ্ছু গোপন রাখতে পারবি না। আমি জানি কেন তুই ছাদে গিয়েছিলি। এই মরেছে। মা কি অন্য কিছু সন্দেহ করছেন? সুভাষ জিজ্ঞেস করলো, বলো দেখি, আমি কেন ছাদে গেছিলাম? তুই লুকিয়ে লুকিয়ে কোনো নেশা ভাঙ করিস না? সুভাষ সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল, তুমি ভুল বুঝছো। প্রভাস প্রতিদিন রাতে বাঁশবাগানে এক ছায়ামূর্তিকে দেখতে পায়। আমি তাকে দেখতেই ছাদে উঠেছিলাম। তুমি কি কখনো কিছু শুনেছো? আমি শুনেছি ওই বাঁশবাগানের কাছে গেলে গা কেমন ছমছম করে, অদ্ভুত শব্দ শোনা যায়, কাদের কথাবার্তা নাকি শোনা যায়, কিন্তু কেউ তার অর্থ বুঝতে পারে না। কেউ দিনের বেলাতেও ওদিকে যেতে চায় না। ওদিকে কি কোনো পুরনো গির্জা আছে? সে আমি বলতে পারছি না, কিন্তু হঠাৎ তুই কেন এই ব্যাপার নিয়ে মাথা ঘামাতে শুরু করলি? তুই ওদিকে কখনো যাবি না। বিপদে পড়লে কেউ তোকে বাঁচাতে ছুটে আসবে না। বিপদের সম্ভাবনা থাকা সত্ত্বেও সুভাষ রহস্য অনুসন্ধানের ভাবনা মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারল না। মাকে বলল, আমি ভাবছি ওই ছায়ামূর্তির পরিচয় জানার জন্য আমি আর প্রভাস আগামীকাল রাতে ওই বাঁশবাগানে যাব। কি দরকার তোর? আর কেউ তোর মতো পাগলামি করছে না? সেই সাহস কারোর নেই মা। দিনের পর দিন এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে, অথচ কেউই সেই সাহসটা করে রহস্য জানার চেষ্টা করছে না। ঘরের মধ্যে ঘুমোচ্ছে। আমি কিছুতেই তার মেনে নিতে পারছি না মা। সুভাষ চিরকালই ডান পিঠে, ওকে ভয় দেখেই পিছু হটানো যাবে না। মা অবশেষে বললেন, তুই যা ভালো বুঝিস কর। বিপদ ঘটলে আমি কেঁদেও কুল খুঁজে পাবো না। তুমি কেন শুধু শুধু বিপদের কথা ভাবছো? এমনও তো হতে পারে আমি আর প্রভাস দুঃসাহসিক অভিযান চালিয়ে কোনো অজানা তথ্যের সন্ধান পেয়েছি, যেগুলো মানুষের এতদিন
অজানা ছিল, তখন আমাদের নাম ছড়িয়ে পড়বে, তুমিও তো আমাদের জন্য গর্ব অনুভব করবে। রাত 11:30 নাগাদ সুভাষ এসে হাজির হলো প্রভাসের বাড়িতে। সঙ্গে সে নিয়ে এসছে 5 ব্যাটারি টর্চ, 2টো লোহার ডান্ডা। প্রভাস বলল, অশরীরী শক্তির বিরুদ্ধে তুই এই সামান্য অস্ত্র নিয়ে লড়াই করে জিদ্দি ভাবছিস? এখন এসব কথা বলে সময় নষ্ট না করে চল, আমরা বেরিয়ে পড়ি। বাঁশবাগানের কাছে পৌঁছতে অন্তত 10 মিনিট সময় লাগবে। প্রভাসকে ইতস্তত করতে দেখে সুভাষ বলল, তুই কি সন্তোষের মতন পিছু হটার কথা ভাবছিস? তুই যদি আমার সঙ্গে যেতে না চাস, আমাকে একাই যেতে হবে। আমি যখন বাড়ি থেকে একবার বেরিয়ে পড়েছি, আমার পক্ষে কিছুতেই বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। প্রভাস ভীত হয়ে পড়েছে। যদি সত্যি ওই ছায়ামূর্তিকে অনুসরণ করতে গিয়ে বিপদে পড়তে হয়, তখন যে পালিয়ে আসার সুযোগ পাওয়া যাবে না। প্রভাস বলল, তুই সত্যি সত্যি এমন ঝুঁকি নিতে রাজি হয়ে যাবি আমি ধারণাও করতে পারিনি ভাই। সুভাষ অত্যন্ত বিরক্তি করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে প্রভাস বলল, আমি তোকে একা যেতে দিতে পারি না, আমিও যাব তোর সঙ্গে, তুই রাগ করিস না। আর মাত্র 7 মিনিট সময় হাতে রয়েছে, এর মধ্যেই গিয়ে পৌঁছাতে হবে বাঁশবাগানে। সুভাষ হনহন করে হাঁটতে শুরু করেছে। টর্চের তীব্র আলোতে অন্ধকারে ঘুমিয়ে আসা ঘাসগুলো জেগে উঠেছে। নির্জনতা কেঁপে উঠছে ওদের পায়ের শব্দে। আকাশ থেকে হিম পড়ছে গায়ে মাথায়। এদিকে পাহাড়ের পায়ে এদিকে মানুষের পায়ে চলা পথ নেই। হিমে ভেজা বড় বড় ঘাস ছেয়ে আছে মাটির বুকে। হাঁটার গতিও কমাতে হয়েছে। সুভাষ ছায়ামূর্তিকে দেখতে পেয়ে বলল, প্রভাস, তাড়াতাড়ি পা চালা। প্রদীপের শিখা বাতাসে কাঁপতে কাঁপতে নিভে গেল। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। ছায়ামূর্তি এই সুযোগে যাতে বাইরে চলে যেতে না পারে তাই টর্চের আলো ফেলল। কিন্তু কোথায় কে? এভাবে ধোঁকা দিয়ে কোথায় পালিয়ে যাবে? প্রদীপ নিভিয়ে দিয়ে নিশ্চয়ই কোনো গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। এই গাঢ় অন্ধকারে যে একা যেতে ভয় পায় না, সে কেন দুজন মানুষ দেখে ভয় পেয়ে লুকিয়ে পড়বে? হঠাৎ তীব্র গোঙানির শব্দ ভেসে এলো। এই শব্দে শরীর কেঁপে উঠছে, বুকে রক্ত হিম হয়ে আসছে। প্রভাস সুভাষের হাত চেপে ধরে বলল, আমাদের আর এগোনো উচিত হবে না, ফিরে চল সুভাষ। ভয় পেয়ে এত তাড়াতাড়ি ফিরে যাব? সবে তো শুরু। আরো কত প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে আমাদের। সেই ছায়ামূর্তির হদিশ না পেয়ে আমি কিছুতেই ফিরবো না। তখনই প্রভাসের পায়ের ওপর দিয়ে কি যেন দ্রুত চলে গেল। সাপের ভয়েও চিৎকার করে উঠল। সুভাষ ওকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, আমি যতক্ষণ তোর সঙ্গে আছি, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। বাতাসে কেঁপে ওঠা গাছের পাতার শব্দ শোনা যাচ্ছে, আর মাঝে মাঝেই তার সঙ্গে মিশছে জান্তব চিৎকার। প্রভাসের হাত ধরে সুভাষ যেন টেনে নিয়ে চলেছে, ফলে চলার গতি কিছুটা কমেছে। কিছুটা দূরে আবার সেই ছায়ামূর্তিকে দেখতে পেল, হাতে তার জ্বলন্ত প্রদীপ। এবার কিন্তু ওদেরকে উপেক্ষা করতে চাইল না। হাতের ইশারায় পেছনে পেছনে আসার জন্য নির্দেশ দিল। প্রভাস বেশ ঘাবড়ে গিয়ে বলল, আমাদের ফাঁদে আটকাবার জন্য ডাকছে, সুভাষ ফিরে চল। সুভাষ কিন্তু একটুও ঘাবড়ে যায়নি। অজানার আহ্বানে সাড়া দেবার প্রবল শক্তি যেন ওর দেহ মনে ভর করেছে। তাই বলল, তুই চলে যা, আমি শেষ পর্যন্ত যাব। আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে পিছন ফিরে তাকিয়ে প্রভাস বলল, আমি কি করে একা একা যাব? আমার কাছে তো টর্চ নেই। সুভাষ ওকে ছেড়েই এগিয়ে চলল যথাসম্ভব দ্রুতগতিতে। ছায়ামূর্তির কাছে কিছুতেই পৌঁছতে পারছে না। দুজনের মধ্যে ব্যবধান কমছে তো নাই, উপরন্তু একটু একটু বেড়েই চলেছে। এটা কিভাবে সম্ভব? কি করে সম্ভব হচ্ছে এটা? কিছুতেই বুঝতে পারছে না সুভাষ। ছায়ামূর্তি আবার হাত ছানিয়ে দিতেই সুভাষ স্পষ্ট দেখতে পেল ওর মুখে হাসির ঝিলিক। কেন হাসছে? তবে কি মায়াজালে জড়িয়ে ফেলার সাফল্যে উল্লাস প্রকাশ করতে চাইছে?
টর্চের তীব্র আলোতে ওর মুখের ভাবের আড়ালে লুকোনো গোপন ইচ্ছার কোনো সন্ধান পেল না সুভাষ। কত দূরে চলে এসেছে সে খেয়ালও নেই সুভাষের, আর কত দূর যেতে হবে তাও জানে না। হঠাৎ প্রভাসের কথা মনে পড়ল। পেছনে আলো ফেলে দেখলো প্রভাস নেই। তবে কি ও অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে? ওকে এখন খুঁজতে গেলে চলবে না, সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তবে ছায়ামূর্তি থমকে দাঁড়িয়ে পড়ল। সুভাষকে প্রদীপের আলো দেখালো। প্রভাসের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল ঠিকই, কিন্তু সেই মুহূর্তে সবকিছু যেন মুছে গেল। আবার চলা শুরু করলো। আকাশের দিকে তাকালো সুভাষ। একটি তারাও নজর এলো না। তবে কি আকাশ ঢেকে আছে কালো মেঘে? কোথাও জোনাকির টুকরো পর্যন্ত দেখা যাচ্ছে না। সুভাষের চোখের মণিতে ভাসছে শুধু প্রদীপের আলো। সেই আলোর মধ্যেই কি লুকিয়ে আছে অজানা দুর্গম পথে টেনে নিয়ে যাওয়ার অসীম ক্ষমতা? সুভাষ যেন এক জাদু মন্ত্রের কাছে বশীভূত। ওর চলা সেই অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে রয়েছে। এবার সুভাষ ছায়ামূর্তির একেবারে কাছে এসে গেছে। হাত বাড়ালেই ধরতে পারবে, কিন্তু বারবার চেষ্টা করেও সে হাত বাড়াতে পারল না। এমন কেন হচ্ছে? ছায়ামূর্তি বলল, আমাকে ধরতে চাইছো কেন? আমি তো ছায়া। আমাকে তুমি কোনোদিনই ধরতে পারবে না। আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই তুমি জানতে পারবে আমি কে। কিন্তু তোমাকে এটা সত্য মেনে নিতে হবে। তুমি ওখান থেকে কখনোই আর ফিরে আসতে পারবে না। আমি তাহলে তোমার সঙ্গে যাব না, আমাকে মায়ের কাছে ফিরে আসতেই হবে। উত্তর না দিয়ে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। শুধু তার পোশাক আর নেভানো প্রদীপ মাটিতে পড়ে আছে। সুভাষ সেই পরিত্যক্ত পোশাক পরে নিল আর হাতে তুলে নিল সেই প্রদীপ। তখনই শুনতে পেল ছায়ামূর্তির কণ্ঠস্বর, তুমি নিজেই তো আমাদের কাছে ধরা দিলে, আর তোমার ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সামনে এগিয়ে যাও, কিছু দূর গেলেই দেখতে পাবে এক সুড়ঙ্গ পথ। সেই পথ নেমে গেছে নিচে। নিচে নেমেই তুমি দেখতে পাবে এক ভাঙা গির্জা, কয়েকশো বছরের পুরনো। ওই গির্জার সামনে গিয়ে দাঁড়ালে আমি এসে তোমাকে নিয়ে যাব ভিতরে। একা ঢোকার চেষ্টা করো না। তুমি যদি একা যাও সঙ্গে সঙ্গেই প্রহরীরা তোমাকে বন্দি করবে, কারণ ওরা ভাববে তুমি ওদের রত্ন ভাণ্ডার লুট করতে এসেছ। নির্দেশ পুরোপুরি মেনে চলে পৌঁছে গেল গির্জার প্রবেশদ্বারে। একজন প্রহরী এসে জিজ্ঞেস করলো, আমাকে এই পোশাক কে দিয়েছে? আমি দিয়েছি। সে মূর্তি এসে হাজির হলো এক রানীর বেশে। সুভাষকে বলল, আমাকে তুমি এই পোশাকে দেখে নিশ্চয়ই চিনতে পারোনি। তুমি চলে এসো আমার সঙ্গে। কেউ ওকে বাধা দিল না। সুভাষ গির্জার ভিতরে ঢুকে সত্যিই অবাক হয়ে গেল। দেয়ালে, খিলানে, অলিন্দে গোলাপের পাপড়ি ছড়ানো, এখনও যেন তার গন্ধ নাকে ভেসে আসছে। সামনে বিরাট লন, চারপাশে রংবাহারি ফুলের গাছ, একদিকে মঞ্চ। গির্জার ফাদার যিশুর মাহাত্ম্য নিয়ে আলোচনা করতেন লনে দাঁড়িয়ে, আর নিচে বসত শ্রোতারা। লন পেরিয়ে প্রার্থনা হল, ওখানে রয়েছে যিশুর বিরাট মূর্তি। মাটির নিচে এত বড় গির্জা তৈরি করেছিল কে? কত মানুষের পরিশ্রমে এই অসম্ভব কাজ সম্ভব হয়েছে? রানী বাগানে এক সমাধি স্তম্ভের দিকে আঙুল দেখিয়ে বলল, ওখানে মাটির নিচে ঘুমিয়ে আছেন রাজা, যিনি 10 বছর ধরে এই গির্জা তৈরি করেছিলেন। আমি প্রতিদিন রাতে এখানে আসি, প্রদীপ জ্বালাই। আমার হাতে জ্বালানো প্রদীপের আলো না দেখে রাজা ঘুমোতে পারেন না। 400 বছর ধরে আপনি প্রতিদিন এই কাজ করে চলেছেন? তুমি আমার কথা বিশ্বাস করতে পারোনি বলে মনে হচ্ছে, কিন্তু আমি যে আছি তুমি নিশ্চয়ই অস্বীকার করতে পারবে না। আমার পোশাক পরে, আমারই প্রদীপ হাতে নিয়ে তুমি এখানে এসেছো। এবার চলো, আমি তোমাকে আমাদের রত্ন ভাণ্ডার দেখাবো। অত ধনরত্ন তুমি এই পৃথিবীর কোনো দেশে দেখতে পাবে না। ওখানে যেতে চায় না সুভাষ। রত্নভাণ্ডার দেখে যদি
যাবার লোভ মাথাচাড়া দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি বলল, তুমি যা ভাবছো তা তুমি কখনোই করতে পারবে না। সুভাষের শরীর থেকে হঠাৎ ছায়ামূর্তির দেওয়া পোশাক খুলে মাটিতে পড়ে গেল। মুহূর্তে উধাও হয়ে গেল 400 বছরের পুরনো গির্জা। ও দাঁড়িয়ে আছে ফাঁকা মাঠে। মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এদিকে প্রভাস, কিন্তু ওর হাতে রয়ে গেছে ছায়ামূর্তির দেওয়া সেই প্রদীপ। সুভাষ প্রভাসের জ্ঞান ফিরিয়ে এনে বলল, চল আমরা বাড়ি ফিরে যাই। প্রভাস ঘুম ভাঙা চোখে এদিক ওদিক ভয়ার্থ দৃশ্য দেখে বলল, তুই ছায়ামূর্তি ছয়ে কোথায় গিয়েছিলি? সেই গির্জার সন্ধান কি পেয়েছিস? সুভাষ কি বলবে বুঝতে পারছে না। গির্জা নিজের চোখেই দেখেছে, কিন্তু কোথায় আছে কাউকে পথ দেখিয়ে সেখানে সে নিয়ে যেতে পারবে না। ছায়ামূর্তি সেখানেই তো যায়, তবে যাকে ও বন্দি করার মতলবে গির্জাতে নিয়ে গেছিল তাকে এত সহজে ছেড়ে দিল কেন? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সুভাষ বলল, আমি শুধু এইটুকু বুঝতে পারছি, ওই জগতের রহস্য খুঁজে বের করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের কাছে চিরকালের জন্য ওই জগৎ অলৌকিক হয়েই থাকবে। কেউ কৌতূহলী হয়ে এ পথে পা বাড়ালে আমাদের মতোই অবস্থা হবে। চল ভাই, বাড়ি ফিরে যাই। ভোর হতে এখনো দেরি আছে। প্রভাস কেমন এক রহস্যময় দৃষ্টিতে তাকালো সুভাষের দিকে। কি বলতে চাইছে প্রভাস তার অর্থ বোঝার চেষ্টা না করে এগিয়ে গেল, আর ছায়ামূর্তির দেওয়া প্রদীপটা ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্পটি নেওয়া হয়েছে সত্যি ভূতের গল্প বই থেকে। লিখেছেন অজিত দা।